আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় জুলাই অভ্যুত্থান, প্রত্যাশা ও প্রাপ্তি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন্নত তুষার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমাদের আজকের বিষয় জুলাই অভ্যুত্থান, প্রত্যাশা ও প্রাপ্তি। এই বিষয়ে কথা বলার আগে আমি নূর খান লিটনের কাছে একটু বিষয় নিয়ে কথা বলতে চাইছি। সম্প্রতি আমরা এই আল জাজিরার একটি ডকুমেন্টারি দেখেছি, সেখানে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের যে অবস্থা বা তার আগের তার সময় শাসন আমলের যে বিষয়গুলি আছে, গুম, গণহত্যা, নির্যাতন, এই বিষয়গুলি উঠে এসেছে। সেখানে আপনিও একটু ইন্টারভিউ দিয়েছেন, বেশ অনেক কথাই বলেছেন। আমরা একটু আলোচনায় যাবার আগে সেই অংশটুকু একটু দেখে আসতে চাই। আমরা সেই আলোচনাটা একটু দেখে নিই। একবার ভাবুন তো, একটি মানুষ মাসের পর মাস তাকে হাত পা বাঁধা অবস্থায় একটি জায়গায় রাখা হচ্ছে, পিটানো হয়, ভয়ভীতি প্রদর্শন করা হয়, মাঝে মাঝে কারেন্ট শব্দ হয়। এই ধরনের ভয়াবহ তার সামনে যখন মুখোমুখি আমরা হই, তখন আর নিজেদেরকে মানুষের শ্রেণীতে ফেলতে পারি না। গোয়েন্দা সংস্থা যুক্ত যে প্রধানমন্ত্রীও এর দায় এড়াতে পারেন না। আমরা দেখছিলাম আপনার বক্তব্য, সেখানে আপনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে আসলে বর্তমান পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন। আপনারা তো গুম কমিশনের প্রতিবেদন, একটি প্রাথমিক প্রতিবেদন দিয়েছেন, সেখানে ১,৬৭৬টি অভিযোগ ছিল, তার মধ্যে থেকে আপনারা বাছাই করে ৭৫৮টি অভিযোগের ব্যাপারে কাজ করেছেন। এ বিষয়ে আমরা একটু জানতে চাই আপনার কাছে। দেখেন, আজ পর্যন্ত ১৮০০-র উপরে অভিযোগ আমাদের কাছে এসছে এবং ওই ৭০০-র পরে আমরা আরও বেশ কিছু অভিযোগ নিয়ে কাজ করছি। একটা হচ্ছে যে আমরা প্রাথমিক যে অনুসন্ধান রিপোর্ট দিয়েছি, সেখানে আমরা প্রাথমিকভাবে যে পদ্ধতিতে কাজ করেছি, যে অভিযোগগুলো আমাদের কাছে আসছে, তার একটা সারমর্ম উপস্থাপন করেছি। এখন যে বিষয়গুলো নিয়ে কাজ করছি সেটা হচ্ছে একেবারে প্রতিটি কেস ধরে ধরে আমরা কাজ করছি এবং সেখানে এই রিপোর্টটির মধ্যে আমরা আশা করছি যে প্রথম হচ্ছে প্রায় ২০০ অভিযোগ আছে, যেই অভিযোগে পত্রপত্রিকায় নিউজ আছে অথবা জিডি করা আছে, এবং সেগুলো নিয়ে আমরা কিছু প্রাথমিক আমাদের যে অনুসন্ধান সেটা আমরা জানাবো। এবং দ্বিতীয় দফায় আমরা যে জিনিসটা আনার চেষ্টা করছি সেটা হচ্ছে গত ১৬ বছর, গত শাসনামলে ডিজিএফআই, র্যাব এবং পুলিশ এরা যেই জায়গাগুলিতে গোপন সেলগুলো করেছিল এবং দীর্ঘদিন মানুষকে আটকে রেখেছিল, কী ধরনের মানুষকে আটকে রেখেছিল, কারা তার প্রধান শিকার হয়েছিল এবং কী ধরনের নির্যাতন করত, কোন কোন অফিসার এটার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল এবং এই নির্দেশনাগুলি কোন পর্যায় থেকে আসতো, কিভাবে আসতো, এই বিষয়গুলির উপরে আমরা আলোচনা করব। এর বাইরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমরা চূড়ান্ত রিপোর্ট যখন দিব, ফাইনাল রিপোর্ট, সেখানে আমরা চেষ্টা করব যে এই যে ব্যক্তিবিশেষ যারা অপহৃত হয়েছেন, যাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের শেষ পরিণতিটা কি হতে পারে অথবা কি হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কি হয়েছে, এটাই তো জানানোটা মঙ্গলজনক। আসলে অনেক ক্ষেত্রেই কি হয়েছে এটি জানা খুবই কঠিন একটা ব্যাপার, কারণ এটা যখন রাষ্ট্রের অনুকূলে ঘটনাগুলি ঘটে তখন রাষ্ট্রীয় বাহিনীগুলি অনেক বিষয়ে ছাড় পেয়ে যায়, যেমন রেকর্ডপত্র সংরক্ষণ করা বা ধরেন যে সমস্ত অভিযান পরিচালিত হয়েছে সে অভিযানে কারা গেল না গেল, এই বিষয়গুলি কিন্তু এখন আর কোনো নথিপত্র আমরা পাচ্ছি না এবং এই নথিপত্রগুলো কিন্তু আসলে ৫ তারিখের পরপরই ধ্বংস করে ফেলা হয়েছে অথবা এই নথিপত্রগুলি রাখাই হয়নি। কারণ এক ধরনের পরিকল্পনার ভিত্তিতে তো এই ঘটনাগুলি ঘটেছে। আমরা কোনোভাবে বলতে পারবো না যে রাষ্ট্রীয় পরিকল্পনার বাইরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই ধরনের গুমের ঘটনা ঘটতে পারে। কারণ আমরা যদি ৭ খুন এবং গুমের ঘটনাটা নারায়ণগঞ্জেরটা দেখি, তাহলে দেখেন
একটা ব্যাটালিয়নের একজন সিপাহী থেকে শুরু করে কমান্ডিং অফিসার পর্যন্ত প্রত্যেকটা স্তরের লোক অভিযুক্ত হয়েছেন আদালত দ্বারা এবং প্রত্যেককে কনভিক্টেড। এবং এতে খুব স্পষ্ট বোঝা যায় যে এটি শুধু ব্যাটালিয়নের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ঢাকার থেকে খুব নিকটবর্তী এলাকায় যেহেতু এটা সংগঠিত হয়েছে, সংগঠিত হওয়ার পরপরই কিন্তু মিডিয়াতে চলে আসছে এবং তারপর কিন্তু সবাই নড়ে চড়ে বসছে। সুতরাং এইখানে এটা বলার সুযোগ কারণেই যে এটি শুধু একটি ব্যাটালিয়নের মধ্যে থেকে সিদ্ধান্ত নিয়ে ঘটনা ঘটেছে। আপনারা যদি তখনকার পত্রপত্রিকাগুলি খেয়াল করেন, আপনারাই তো নিউজ কভার করেছেন, সেখানে খুব স্পষ্ট কয়েকজন অফিসারের নাম এসছে যারা ঊর্ধ্বতন পর্যায়ে ছিল এবং তার মধ্যে একজনকে তো জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে দেখা গেল যে তার নামটি আর মামলায় আসেনি এবং তার নামটি না আসার পিছনে যে গুরু রহস্য রয়েছে সেটা যদি আমরা তৎকালীন পত্রপত্রিকায় দেখব যে তাকে এক ধরনের বীরত্ব গাথা তার নামে সে নিজেই বিভিন্ন পত্রপত্রিকায় ইন্টারভিউ দিয়ে বলার চেষ্টা করেছেন। কিন্তু যখন আমরা এই কাজগুলো নিয়ে অনুসন্ধান চালাচ্ছি তখন আমরা দেখছি যে ব্যাটালিয়নের উপর থেকেও সিদ্ধান্ত আসতো এবং সর্বোচ্চ জায়গার থেকে পর্যন্ত নীতি নির্ধারণ করে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হতো এবং সেখানে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মানে সামরিক উপদেষ্টা বলেন বা বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফাইলের যে সমস্ত অফিসাররা ছিলেন, সেটা র্যাব বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সবাই কিন্তু সেখানে একটা সংশ্লিষ্টতা বিভিন্ন ঘটনায় আমরা তাদের পাই। এবং এমন ঘটনাও আমরা পেয়েছি যে মানুষকে ওখানে নির্যাতন করে অপ্রকৃতস্থ করে দেওয়া হয়েছে, অর্থাৎ অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে এবং মানসিকভাবে এতটাই অসুস্থ হয়েছে যে ছাড়া পাওয়ার পরও কয়েক বছরের মধ্যে সে সুস্থতা পায়নি। 15-16 বছরের সন্তানকে ওখানে নিয়ে এমনভাবে টর্চার করা হয়েছে যে সেই বর্ণনা দেওয়া খুব কঠিন এবং সেই ধরনের চিহ্ন বহন করে এখনও তারা সমাজে আছে এবং সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে এটা বলার সুযোগ নেই। রিসেন্টলি আমরা একটা জিনিস দেখলাম ঢাকার মোহাম্মদপুরে 13-14 সালের দিকে সম্ভবত একটা ম্যাচ ঘিরে ফেলা হয়, একটা বিল্ডিং ঘিরে ফেলা হয় এবং সেখান থেকে ছাত্র শিবিরের তৎকালীন মোহাম্মদপুর থানা ছাত্র শিবিরের প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি হবে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, যিনি কোরআনে হাফেজ ছিলেন, তাকে ধরে নেওয়া হয় ভোর রাত্রে এবং তাকে নিয়ে যখন রওনা দেয় পথে আজান হওয়ার কারণে সে অনুরোধ করেছে মাইক্রোবাসে যারা তাকে উঠিয়ে নিচ্ছিল র্যাবের সদস্য, তাদেরকে বলেছিল যে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন, কারণ আমি কোরআনে হাফেজ, আমাকে একটু নামাজের সুযোগ দেন। আসলে ওই যারা তোলে তাদের পক্ষে সবার পক্ষে জানা সম্ভব না যে কাকে তারা তুলছে। এটি একমাত্র ওই টিমে যারা অপারেশন লিডার থাকতো, লিড যিনি দিতেন তিনি জানতেন যে তিনি কাকে তুলছেন। আবার কখনো কখনো তিনিও নাম জানেন না, নির্দিষ্ট একটা মোবাইল নাম্বার ট্র্যাক করে ওই মোবাইল নাম্বারের মালিককে তোলা হয় বা ওই মোবাইল নাম্বারটি যিনি ওই মোবাইলটি রাখেন তাকেই ট্র্যাক করা হয়। ফলে এইখানে শুধুমাত্র এইটুকু ইনফরমেশান পেল সবাই, মানে ওই টিমের, যে একজন কোরআনে হাফেজকে আমরা তুলেছি। এবং এই আমাদের দেশে তো এখনও সমাজে শিক্ষক বলেন, ইমাম বলেন, কোরআনে হাফেজ, এদের প্রতি একটা আলাদা এক ধরনের সম্মান রয়েছে। তো ওই বাহিনী যারা উঠিয়েছিল সেই বাহিনীর একজন এই জিনিসটা মনে রেখেছিল এবং সেই 12-13 বছর পর বা 15 বছর পর সে খুঁজতে খুঁজতে ওই বাড়িকে চিহ্নিত করে, যে বাড়ি থেকে সে তুলে নেয়, তারা তুলে নেয় এবং ওই ব্যক্তিটি যে পরিবারের তাদেরকে চিহ্নিত করে এবং যে রাজনৈতিক দলের সাথে সে যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করে এবং তাদের সাথে একটা যোগাযোগের মধ্য দিয়ে কিছু তথ্য দেন এবং সেই তথ্য অনুযায়ী আমরা গিয়েছিলাম এবং ওই বাড়িতে বাড়ির মালিক মারা গেছেন, তার স্ত্রী ছিলেন, যিনিও ঘটনা দেখেছেন এবং শুনেছেন, জেনেছেন অনেক বিষয়, তিনি আমাদেরকে বলেছেন। এক ধরনের আমরা তথ্যের সমর্থনে বক্তব্য পেয়েছি। তারপরে যেখান থেকে তুলে নেওয়া হয়েছে সেখানে আরও যারা ছিলেন তাদের বক্তব্য পেয়েছি। সব কিছু মিলে এটা স্পষ্ট যে এই টিমটাই ওই যে এই টিম বলতে যেই সদস্য ছিলেন যিনি তথ্য দিয়ে সাহায্য করছেন, তিনি যে টিমে ছিলেন সেই টিমই এই অপহরণটি করেছিল এবং
তার মনের কষ্টের জায়গাটা হচ্ছে 2-3 দিন পর তাকে ওই কোরআনে হাফেজকে জেআইসি থেকে জয়েন্ট ইন্টারোগেশন টিএফআই টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, যেটা র্যাব 1-এর ভিতরে অবস্থিত, সেখান থেকে এই লোকটিকে, এই কোরআনে হাফেজকে এক মধ্যরাতে নিয়ে যাওয়া হয় এবং তারপর গাড়িটি ফিরে আসে, তার ওই মুখোশটাকে ফেরত দেওয়া হয়, হ্যান্ডকাপ ফেরত দেওয়া হয়, কিন্তু ওই মানুষটি আর ফিরে আসেনি। ফলে এই ব্যক্তিটি, যিনি টিমে উঠানোর সময় ছিলেন, তিনি খুব স্পষ্ট ধারণা পেয়েছেন যে তার জীবনের পরিণতিটা একটা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে, অর্থাৎ তিনি নিহত হয়েছেন, এরকম একটি ধারণা। কারণ উনি তো ওটা দেখেন নাই, শোনেনও নাই, উনি ধারণা করছেন। এবং সেইটার ভিত্তিতে এখন যেটা হচ্ছে যে ওই মানুষটি ওই তারিখে ওই বাড়ির থেকে তোলা হয়েছে, সেখানে এই টিমটা কাজ করেছে। টিমের একজন সদস্য আমাদেরকে বলছেন, আমরা টিমকেও চিহ্নিত করতে পেরেছি। এখন আদালতের দ্বারস্থ হতে হবে যাতে তাদেরকে বিচারের মুখোমুখি করা যায়। এবং সেই ক্ষেত্রে দুটি জিনিস এখনও বাংলাদেশে দুর্বল অবস্থায় আছে। একটা হচ্ছে সাক্ষ্য যারা দেবেন, সাক্ষীদের নিরাপত্তা, আর একটি হচ্ছে যেই ভিকটিম পরিবারের নিরাপত্তা। এই দিকটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে নতুন করে। যদি আমরা এই দিকটা না ভাবি, তাহলে এই ধরনের অপরাধ যারা করেছেন, মনে রাখতে হবে সমাজে রাষ্ট্রীয় বাহিনীর যখন তারা ছিল, তারা কিন্তু অনেক ধরনের অনাচারের সাথে যুক্ত ছিলেন, তারা অনেক ধরনের অবৈধ অর্থের মালিক হয়েছেন, তারা সমাজে এখনও অর্থের কারণে অনেক প্রভাব রাখেন। তারা যদি জেলেও যান, তারা যদি জেলেও থাকেন, সেই জেলের মধ্য থেকে কিন্তু সমাজের বিভিন্ন ক্ষতি সাধন করতে পারে। ফলে এই দিকটাও কিন্তু এখন আমাদের রাষ্ট্রকে ভাবতে হবে যে একটা সুষ্ঠু বিচারের জন্য, ন্যায্য বিচারের জন্য, ন্যায় সঙ্গত একটা কাজ করার জন্য যারা বিপদগ্রস্ত হবেন বা যারা ভার্নারেবল, তাদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেই বিষয়টা। জি, আমি এই পর্যায়ে ডক্টর আব্দুল লতিফ স্যারের কাছে জানতে চাই, আপনিও নিশ্চয়ই আল জাজিরার ডকুমেন্টারিটা দেখেছেন, সেখানে গুম এবং গণহত্যার বিষয়টি উঠে এসেছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? গুম খুন যে একটা বাস্তব বিষয়, এটা তো প্রমাণিত, এবং এই ঘটনা যে দীর্ঘ সময় ধরে ঘটেছে, সেই সময়ে যারা আক্রান্ত হয়েছেন, যারা ভিকটিম, তাদের পরিবার পরিজন থেকে শুরু করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকলেই এই বিষয়টি আমাদের সংবাদ মাধ্যম সহ সব জায়গাতে জানিয়েছেন। ফলে গুম খুনের বিষয়টিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের কতগুলি দুর্বলতা আছে। যেমন একটু আগে লিটন ভাই বলছিলেন, আন্দোলনের সময় আমরা একসাথে রাস্তাতেও ছিলাম। তিনি একটা জিনিস বলেছেন যে আমাদের কিছু দুর্বলতা আছে। যেমন একটি হচ্ছে উইটনেস প্রোটেকশন। উইটনেস প্রোটেকশনের আসলে কোনো কার্যকর ব্যবস্থা নাই, কেননা যার প্রোটেকশন দেওয়ার কথা সেই তো খুনের সাথে জড়িত। রাষ্ট্র খুনিকে প্রোটেকশন দেবে, সেখানে রাষ্ট্র নিজেই খুনি পাঠিয়েছে। আরেকটি হচ্ছে আমাদের আইনে একটা ব্যাপার আছে, হত্যাকে সুনির্দিষ্টভাবে প্রমাণ করার জন্য দেহাবশেষের প্রয়োজনীয়তা, অর্থাৎ মৃত ব্যক্তিকে পাওয়া গেছে কিনা। যতক্ষণ পর্যন্ত তাকে পাওয়া যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না, সন্দেহাতীতভাবে বলা যাচ্ছে না যে তিনি তাকে হত্যা নিহত হয়েছে। এবং এই সুযোগ যারা হত্যা করে তারা নেয়, যার জন্য অনেক সময় দেহাবশেষ যাতে পাওয়া না যায় সেই বিষয়টি করা হয়। এবং এই কাজটি, ঘৃণিত কাজটি করেছেন কারা? যারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, যাদের নাগরিককে প্রতিরক্ষা দেওয়ার কথা, তারা করেছেন। ফলে এই ডকুমেন্টারিতে ওই অংশটুকু যেখানে গুম খুনের বিষয়ে কথা বলা হয়েছে, আমি মনে করি সেই জায়গাটা ঠিকই আছে। এবং যারা কথা বলেছেন তারা তো জেনে কথা বলেছেন। বরং আমি যদি এখন কিছু কথা বলি, আমি বরং অনেকখানি হয়তো আমি জানি না, কারণ যারা তদন্ত করেছেন, ফার্স্ট হ্যান্ড কাজ করেছেন, তাদের মধ্যে আমরা তো একজনকে এখানেই পাচ্ছি। তাই আমি মনে করি যে ওই ডকুমেন্টারিটা আসলে অনেক ব্রড একটা বিষয়কে আলোচনা করতে গিয়ে যেভাবে প্রেজেন্ট করেছে, তাতে ডকুমেন্টারিটাকে আমার কাছে খুব একটা সুনির্মিত ডকুমেন্টারি মনে হয় নাই। কেননা গুম খুন নিয়ে আলাপ করলে শুধু ওইটার উপরই 1, 2, 3টা সিরিজ ডকুমেন্টারি হতে পারে, কিন্তু তারা একই সাথে রাজনৈতিক বাস্তবতা, অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক শক্তির উত্থান এবং আবার নির্বাচনের সম্ভাবনা, এই বিষয়গুলিকে এনেছেন। ট্যাগলাইনের মধ্যেও কিছু দুর্বলতা, ট্যাগলাইনের মধ্যে অবশ্যই দুর্বলতা আছে। হ্যাঁ, দুর্বলতা আছে। যেমন তারা এখানে বলেছেন যে এটা কি কোনো ফলস, মিথ্যা ভোর, নতুন যুগের সূচনা নাকি মিথ্যা ভোর, তো এরকম একটা প্রশ্ন তারা উত্থাপিত করেছেন। কিন্তু আবার সেই প্রশ্ন ডকুমেন্টারির ভিতরে খুঁজে পাওয়া যায় না। তারা যে প্রশ্নটা হেডলাইনে দিয়েছেন, ফলস ডন কিনা, ভেতরে কিন্তু আবার
যে আলোচনা হয়েছে সেখানে ফলস ডন শীর্ষক তেমন কিছু আরেকটি আসে আছে নাই। যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, যেটি ওদের প্রথমেই লেখা ছিল। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কথা আপনি যদি আমার কাছে বলেন তাহলে আমি বলবো যে বিদেশি যে কোনো টিভি চ্যানেলই যখন এই ডকুমেন্টারিগুলি তৈরি করেন, আপনি লক্ষ্য করলে দেখবেন যে যিনি ইন্টারভিউ করছেন তিনি আমাদের কেউ না, মানে উনি বাঙালি না বা বাংলা ভাষাও বোঝেন না। আরেকটি হচ্ছে যারা এগুলো বানায় তাদের এডিটোরিয়াল বোর্ড থেকে শুরু করে অনেক জায়গাতে তারা আমাদের রাজনৈতিক বাস্তবতা, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের ধর্মীয় সহাবস্থান, একটি শহর ধরেন ঢাকা শহরে যদি দেখান, এই ঢাকা শহরের যে একটা পরিবেশ আছে, এই ব্যাপারগুলি সম্পর্কে কিন্তু তারা জানেন না। তারা নিজেরাও এক ধরনের শুনে, কিছু পড়ে, কিছু ধারণা করে এখানে আসেন। যেমন এই ডকুমেন্টারিতে আমি যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে ডকুমেন্টারির শুরুতে একজন আছেন যিনি উপদেষ্টার আত্মীয়, বর্তমান সিটিং উপদেষ্টার আত্মীয়। এই ডকুমেন্টারির শেষে একজন আছেন যিনি একজন সিটিং উপদেষ্টার আত্মীয়। এই ডকুমেন্টারির মধ্যে আছেন প্রধান উপদেষ্টা। আপনি যখন ইন্টারভিউ করবেন তখন those who are in power or being benefited by any way from the power, তাদেরই আত্মীয় স্বজনকে আপনি ইন্টারভিউ করবেন না আমার কাছে মনে হয়। আপনি ইন্টারভিউ আপনি অবশ্যই করতে পারেন তরুণদের কাছে। আপনাকে যেতে হবে এমন একজন তরুণের কাছে যে তরুণ এই বিষয়টিকে তার পরিবারের কেউ সরকারে আছে বলে দেখে না, কারণ তাহলে তো সে সরকারের কোনো ভুল ত্রুটি নির্দেশ করবে না, কারণ তার ফুপু আছে, তার খালা আছে, তার মা আছেন। এরকম যদি হয় তাহলে তো তিনি এই সরকারের বিরুদ্ধে কিছুই বলবেন না। কিন্তু যে কোনো সরকারেরই ভুল ত্রুটি থাকে, কম আর বেশি। সরকার তো এমন না যে সরকার সব কিছু ঠিক করেন। যেমন যারা এই কমিশনে আছেন তাদেরও তো অভিযোগ আছে যে তারা অনেক কাজ ঠিক মতো করতে পারছেন না, অনেক জায়গায় সহায়তা পাচ্ছেন না। এটা কিন্তু হবে, কাজ করতে গেলে এটা হবে, কারণ তারা একটা কঠিন শক্তির বিরুদ্ধে তদন্ত করছেন, যে শক্তি 16 বছর ধরে এইখানে এক ধরনের অত্যাচার করেছে। এবং এই অত্যাচার যারা করেছেন সকলে তো ধৃত না, সকলে তো আইনের আওতায় আসেন নাই, সকলে এমনকি চিহ্নিতও না। ফলে এমন একটা অবস্থা আছে, এরকম একটা অবস্থা যদি আপনি ডকুমেন্টারি করার সময় উপদেষ্টা মণ্ডলীতে আত্মীয় আছে এমন লোককে ডকুমেন্টারি করেন, এবং তরুণ তারা আবার দুইজনই, বয়স্কও কেউ না, তো তাহলে আমার কাছে মনে হয় সেইখানে একটা ইন্টারেস্টের কনফ্লিক্ট হয়। আরেকটি বিষয় হচ্ছে এই ডকুমেন্টারিতে আমি লক্ষ্য করেছি যিনি ধারা বর্ণনা করছেন তিনি বলে দিচ্ছেন যে 2026-এর মাঝামাঝি পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে। এই কথা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বলেন নাই। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তাহলে যে কোনো মাসে হতে পারে, এটা ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, তাই না, ডিসেম্বরেও হতে পারে। তাহলে এই ডকুমেন্টারি যারা বানিয়েছেন তারা কি করে আগেই ঘোষণা দিয়ে দিচ্ছেন যে 26-এর মধ্যভাগ পর্যন্ত উনি থাকবেনই? এইটাও তাদের বলা উচিত হয় নাই। যদি এটা ওনারা জানেনও তাহলে এইটা এইভাবে বলার কোনো অর্থ নাই, কারণ সরকারের পক্ষ থেকে কেউ এরকম বলে নাই যে তারা জুন মাসেই নির্বাচন দেবেন, তার আগে দেবেন না। তারপরে এখানে আরও কিছু বিষয় আছে। তারা দেখিয়েছেন যে পুরনো ঢাকায় সংক্রান্তির উৎসব হয় নাই, এবং এটা না হওয়াকে তারা এক ধরনের প্রশ্ন করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংক্রান্তির উৎসব যে হয় নাই, এবং এর যে একটা প্রশ্ন আছে, এটা কি শুধুমাত্রই রাজনৈতিক কিংবা শুধুমাত্রই সাংস্কৃতিক, বা এইখানে যে একটা সাংস্কৃতিক দ্বন্দ্ব আছে, যেখানে অতীতে পুরনো ঢাকায় তো সকলে মিলেই উৎসবটা পালন করেছেন, এটা কিন্তু আসলে কোনো ধর্মীয় উৎসব না, এটা একটা সাংস্কৃতিক উৎসব। তারা আনন্দ করেন, পুরনো ঢাকাতেই এটা হয়, পুরো ঢাকায় কিন্তু এটা হয় না। তার মানে এটা একটা পুরনো ঢাকার ঐতিহ্য, পুরান ঢাকার অঞ্চলে যারা বসবাস করেন তারাই উৎসবটা করেন। এটা কিন্তু একটা জাতীয় উৎসবও না, এটা কিন্তু একটা আঞ্চলিক বলবো না, ঢাকা শহরের একটা অংশে এটা হয়। এখন ধরেন ঢাকা শহরের মোহাম্মদপুরে মুসলিমের কাবাব পাওয়া যায়, এখন এইটা কিন্তু মোহাম্মদপুরেই পাওয়া যায়, তাই না? এখন ঢাকা শহরের এই সংক্রান্তি পুরান ঢাকাতেই হয়, সেটা যে হলো না, এইটার যে রাজনৈতিক বিশ্লেষণ বা এটার যে সাংস্কৃতিক বিশ্লেষণ, সেটাই ডকুমেন্টারিতে অনুপস্থিত। আমার কাছে মনে হচ্ছে এটা একটা সুনির্মিত ডকুমেন্টারি না, এটা বরং অনেক ক্ষেত্রে প্রশ্ন তোলার অবকাশ তৈরি করবে, এবং যে প্রশ্নগুলির উত্তর কিন্তু যিনি ডকুমেন্টারি বানিয়েছেন তিনি দিবেন না। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই কি করবে, সরকারের উপরে, এই অন্তর্বর্তী সরকারের উপরে প্রশ্ন করতে শুরু করবে। তো তারা এই প্রশ্নের সুযোগ কেন করে দেবেন একটা ডকুমেন্টারির মধ্যে দিয়ে? এর আগেও কিন্তু আল জাজিরা ডকুমেন্টারি বানিয়েছে এবং সেগুলো অত্যন্ত সুনির্মিত ডকুমেন্টারি ছিল। আমার কাছে মনে হচ্ছে এইটা বরং কম সুনির্মিত। জি, আমি লিটন ভাইয়ের কাছে আসতে চাই আবার, যে গুম বা গণহত্যার এই বিচারটা আসলে কিভাবে দ্রুত করা সম্ভব? প্রথম হচ্ছে দেখেন, এটা এত বড় অপরাধ, আপনি চাইলেই রাতারাতি এই এই বিচারটি সম্পন্ন করতে পারবেন না।
এই বিচার সম্পন্ন করতে হলে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে তথ্য এবং দালিলিক প্রমাণগুলো হাজির করা, জোগাড় করা। এবং সেই ক্ষেত্রে দেখেন, আবারও বলি যে যেটি আমরা সবাই জানি যে রাষ্ট্র পরিকল্পনা করে ঘটনাগুলি ঘটিয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনী দিয়ে ঘটিয়েছে, এবং তারা তো শুরুর থেকেই চেষ্টা করেছে যে যতটা গোপনীয়তা বজায় রেখে, যতটা তথ্য প্রমাণ না রেখে ঘটনাগুলি ঘটানো যায়। যে জন্য দেখেন টিমের ভিতর বলছে যে আমার চোখের সামনে বা আমরা এই মানুষগুলিকে টুকরা টুকরা করেছি, আমরা ফেলেছি। কোন মানুষটাকে তারা টুকরা টুকরা করেছে এটা কিন্তু তারা বলতে পারছে না, এবং এত কৌশলে ঘটনাগুলি ঘটেছে। এখন এইটার জন্য আপনি যদি অনুসন্ধান চালাতে চান, ইনভেস্টিগেশন চালাতে চান, তাহলে আপনাকে কিন্তু অনেক দূর পর্যন্ত কাজ করতে হবে। মানে এটার ন্যায্য বিচার করতে হলে আপনাকে ওই মৃত বা মৃতদেহ সর্বশেষ কি হয়েছে, ওই ব্যক্তিটির সর্বশেষ পরিণতি কী হয়েছে সেটা কিন্তু প্রমাণ করতে হবে, যদি আপনি তাকে ওই অপরাধের মাত্রা অনুযায়ী তার শাস্তিটা নিশ্চিত করতে চান, তার বিচারটা নিশ্চিত করতে চান। এখানে কিন্তু এইটা একটা ফাঁক রয়েছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, এটা কিন্তু বাহিনীর ভিতরেও ছোট্ট ছোট টিম গঠিত ছিল, সেই টিমগুলোই ঘটনাগুলি ঘটিয়েছে। যেমন ধরেন একটা মানুষকে ফলো করেছে একটা টিম, উঠিয়েছে আর একটা টিম, হ্যান্ডওভার করেছে আরেকটা টিমের কাছে, এবং সেই টিম নিয়ে আরেক জায়গায় রেখেছে। এবং এইখানে দেখেন ঘটনার আমরা যে জিনিসগুলি পাচ্ছি, একটা হচ্ছে একটা বাহিনী তুলেছে, ইন্টারোগেশন করেছে আরেকটা বাহিনী, রেখেছে আরেকটা বাহিনী। আবার কোনো কোনো ক্ষেত্রে দেশের বাইরেও নিয়ে যাওয়া হয়েছে। জি, আমরা ভারতের কথা শুনেছি যে ভারতে এখনো নাকি বন্দী আছে অনেকেই। এরকম ভারত থেকে আবার তারা ইন্টারোগেশন করে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, এই ঘটনাও আমরা পাচ্ছি। তো ফলে এটি এরকম না যে আগামী 3 মাস বা 6 মাসের ভিতরে এটার সম্পূর্ণ অনুসন্ধান কার্যক্রম আমরা শেষ করতে পারবো। 1800 ঘটনা, আপনি যদি 100টি ঘটনাও এখান থেকে বাছাই করে আপনি মানে অনুসন্ধান চালান, তাহলে ঘটনার যে এটাকে বলবো যে ইনডেপথ যে ব্যাপারগুলি রয়ে গেছে, এগুলিকে চিহ্নিত করার জন্য, মানে ঘটনার ভিতরের যে বিষয়গুলো সেগুলিকে চিহ্নিত করা, ব্যক্তিগুলিকে চিহ্নিত করা, পরিণতি সম্পর্কে জানা, এবং পরিণতির সময়ে কি প্রক্রিয়া এটার পরিণতিটা সম্পন্ন হয়েছে, সম্পূর্ণ বিষয়গুলোকে আপনাকে আনতে হবে। এবং সেটা আনার জন্য কয়েক মাস বা বছরের বিষয় না, একটা লম্বা সময়ের ব্যাপার। এবং সেই ক্ষেত্রে এই বিচারগুলি যদি আপনি সম্পন্ন করতে চান, ইনভেস্টিগেশনে একটা লম্বা সময়, তারপর আপনার যে আদালতের সংখ্যা সেখানেও কিন্তু আপনাকে একটু বাড়াতে হবে, এবং সেটাও কিন্তু সুনির্দিষ্ট করতে হবে যে কতজন সাক্ষীর জবানবন্দি আপনি গ্রহণ করবেন বা কি পদ্ধতি অনুসরণ করবেন। ফলে এখন পর্যন্ত কিন্তু আমি যেটা দেখছি, যেমন যদি ধরেন আমরা অনুসন্ধান করছি, ইনকোয়ারি করছি, আমাদের তথ্য যদি সরকার ব্যবহার করতে চান আদালতের ক্ষেত্রে, তাহলে সেই আদালতের এই আমরা যে ধরেন যদি 100 বিষয় আমরা সেটেল করে দেই, তাহলে আদালতের সেটা করতেও তো একটা সময় লাগবে। 2-3টা আদালতে তো 100টা ঘটনার বিচার করা 2-1 মাস বা বছরে সম্ভব না, এটা আরও সময় লাগবে। দ্বিতীয় হচ্ছে আমরা ইনকোয়ারি করছি, এরপর কিন্তু তদন্ত করতে হচ্ছে, এই ইনকোয়ারির উপর ভিত্তি করেও তদন্ত করতে হবে, এবং সেখানে তথ্য প্রমাণ সাক্ষী সব কিছুকে আবার এক্সামিন করতে হবে, এবং তারপরে এটা উপস্থাপন করতে হবে। তারপরে সওয়াল জবাব আছে, ক্রস আছে, অনেক কিছুর ব্যাপার আছে। তো এই সব কিছু মিলে প্রথম হচ্ছে আমাদের অনুসন্ধানের জন্য যেমন সময় দরকার, ইনভেস্টিগেশনের জন্য সময় দরকার, আদালতের জন্য সময় দরকার, এবং সবচেয়ে বড় যে জিনিসটা একটা নিরাপত্তা আবহ তৈরি করা। কারণ তা না হলে একটা মানুষ আদালতে এসে সাক্ষী দেবেন এত বড় জেনারেলদের বিরুদ্ধে, এত বড় বড় পুলিশ অফিসারদের বিরুদ্ধে, সুনির্দিষ্ট চাক্ষুষ সাক্ষী যখন সাক্ষ্য দেবেন, তার তো নিরাপত্তার বিষয়টা ভাবতে হবে। কারণ তার পরিবার তো তার পিছনে আছে, তার পরিবার, তার বন্ধুবান্ধব, তার সমাজ তাকে বারবার টেনে ধরবে যে না তুমি এটা করতে পারো, মানে এটা বলতে যেও না, তোমার সন্তান আছে, তোমার স্ত্রী আছে। আমরা দেখি যে সাক্ষ্য দিতে ভয় পান। হ্যাঁ, এইটা দেখেন এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু
মিলন মার্ডার কেসেও কিন্তু সাক্ষ্য দিতে ভয় পেয়েছিল, এবং যার জন্য আমরা দেখেছি খালাস হয়ে গেছে অনেকে। আজকের প্রেক্ষাপট তো আরও বড় একটা বিষয়, আরও গুরুত্বপূর্ণ বিষয়, এই যেখানে অনেক বাহিনী জড়িত, অনেক রাষ্ট্রীয় বাহিনী এটার সাথে যুক্ত, এবং আমাদের এই অনুসন্ধান কাজের কারণে অনেকের ভিতরে এটা নিজেদের, তারা মনে করছে যে এটা আমার কমিউনিটির বিরুদ্ধে হচ্ছে। আসলে বিষয়টা যে কমিউনিটির বিরুদ্ধে না, একটা বাহিনীর বিরুদ্ধে না, বাহিনীর যে লোকগুলি এই কাজ করেছে তাদের ব্যাপারে অনুসন্ধান চলছে। কিন্তু যখন অনুসন্ধান আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছি, জিজ্ঞাসাবাদ তো করতেই হয়, আর করতে গেলেই যে জিনিসটা তাদের ভিতর, কারণ অপরাধী তো ওই বাহিনীগুলির ভিতর এখনও অবস্থান করছে, তারা কিন্তু সুসংগঠিত হয়ে যাচ্ছে, এমন আবহাওয়া তৈরি করছে যে ধরে নেওয়া হচ্ছে যে আমরা মনে হয় ওই বাহিনীকেই ধ্বংস করে দেওয়ার একটা মানে কাজ করছে। আসলে তো বিষয়টা বাহিনীকে, কারণ ওই বাহিনীগুলি তো লাগবে। আপনি যদি পুলিশ বলেন পুলিশ আমার লাগবে, সেনাবাহিনী বলেন সেনাবাহিনী আমার লাগবে, আমি কিন্তু ওইটার বিরুদ্ধে না। না, বাহিনী তো অবশ্যই বিতর্কিত না, ব্যক্তির কাজের কারণে, এবং ওই বাহিনীগুলিও কিন্তু পাপ মুক্ত হতে পারে যদি ওই ব্যক্তিদেরকে আমরা চিহ্নিত করে, বা তারাও যদি চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসে বা বিচারের সহযোগিতা করে, সেটা তো অনেক বেশি ভালো হবে। এ পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন এবং গণমাধ্যম কর্মী ডাক্তার আব্দুল নূর তুষার। বিরতিতে যাবার আগে আপনি বলছেন আরেকটা জিনিস হচ্ছে, দেখেন আমাদের এই প্রাথমিক অনুসন্ধান চলাকালীন আমরা অনেকের বিরুদ্ধে অনেক ধরনের সাক্ষ্য পেয়েছি, অনেক তথ্য পেয়েছি। পাওয়ার পর আমরা কিছু ব্যবস্থা নেওয়ার জন্য, যেমন ট্রাভেল ব্যান করা, যেমন ধরেন আমরা দেখেছি আইসিটি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে, কিন্তু সেটা কার্যকরী হচ্ছে না, বরং শোনা যাচ্ছে যে তারা দেশান্তরিত হয়ে গেছে। অথচ যখন তাদের বিরুদ্ধে ট্রাভেল ব্যান দেওয়া হয়, মানে ইম্পোজ করা হয়, বা তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়, তখন পর্যন্ত কিন্তু তাদের অধিকাংশই দেশে ছিলেন। তাহলে একটা প্রশ্ন কিন্তু এসে যায় যে তাহলে তারা উইদাউট পাসপোর্ট কী করে গেলেন, বা গেলেও সেই সুযোগটি কারা দিলেন, এটি নিয়ে প্রশ্ন হয়। যেমন ধরেন এখন পুলিশের পক্ষে একজন জেনারেলের ওয়ারেন্ট মানে ওয়ারেন্ট কার্যকরী করা একজন পুলিশের পক্ষে কতটা সম্ভব, সে তো তার সহযোগিতা চাইবে সেনাবাহিনী, এবং বিভিন্ন বাহিনী যদি তাকে সহযোগিতা না করে তার পক্ষে তো এটা ইমপ্লিমেন্ট করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তো এই জায়গাগুলিতেও আমার মনে হচ্ছে যে আমাদের একটা পরস্পরের প্রতি আস্থা থাকতে হবে। বিভিন্ন বাহিনীগুলি যারা পরিচালনা করছেন তাদের যাতে কোনোভাবে আস্থার সংকট না হয়, এবং তারাও যেন এই বিষয়টাকে, আমি জানি, আমি অনেকের সাথে কথা বলে যেটা আমি উপলব্ধি করেছি, যে বাহিনীগুলির যারা নেতৃত্ব দিচ্ছেন তারা চাচ্ছেন যে একটা সমাপ্তি টানি, অর্থাৎ এই ধরনের অপরাধ যারা সংগঠিত করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক, তারাও চান। কিন্তু আবার পাশাপাশি যারা অপরাধী তারা এমন একটা আবহাওয়া তৈরি করে ফেলেন তাতে ওই যে তাদের যে একটা শুভকামনা সেটা যাতে ধ্বংসপ্রাপ্ত হয়, সেই জন্য তারা কমিউনিটিকে সামনে নিয়ে আসে যে এটা পুরো কমিউনিটির বিরুদ্ধে কাজ করা হচ্ছে, বা এটা বাহিনীর বিরুদ্ধে কাজ করা হচ্ছে। একটা অপরাধ সংগঠিত হচ্ছে, সেখানে আমরা তো ধরেন ধারণাগতভাবে কিছু মানুষকে তো জিজ্ঞাসাবাদের চেষ্টা করব, তার কাছ থেকে তথ্য চাইব। সবাই যে অপরাধের সাথে যুক্ত সেটা আমরাও বলতে পারবো না অনুসন্ধান চালানোর আগে, কিন্তু আমরা তো কথা বলতে চাইবো, এবং সেইটাকেই যদি একটা ভীতিকর অবস্থার মধ্যে তারা নিয়ে যান, মানে তারা প্রচার করে ফেলেন, তাহলে আমাদের পক্ষে আসলে সুষ্ঠু একটা অনুসন্ধান কার্যক্রম করা অনেক বেগ পেতে হবে। আমরা পারবো না তা বলছি না। জি, ডাক্তার আব্দুল নূর তুষার, আপনি এই বিষয়ে কি বলতে চান? আসলে না, পুরো বিষয়টা আসলে লিটন ভাই বলেছেন যে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তবে যে কোনো প্রক্রিয়ার একটা উদ্দেশ্য থাকে। যে কোনো বিচার কিংবা তদন্ত কিংবা অন্য অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা এইটি করা হয় এই জন্য, শুধুমাত্র শাস্তি নিশ্চিত করার জন্য না। এটা করা হয় এই শাস্তির মধ্যে দিয়ে যারা ভিকটিম তাদের পরিবার পরিজনকে একটা শেষ বা একটা ক্লোজারে নিয়ে আসার জন্য, যেখানে এসে তারা বোঝেন যে তারা সুবিচার পেয়েছেন এবং এইখান থেকে সামনের দিকে এগোতে হবে। আরেকটি হচ্ছে সমাজকে নিশ্চিত করতে হয় যে তারা আগের মতো নিরাপত্তাহীন অবস্থায় নাই। তারা যে কর দেন
তারা যে আয় করেন সেই আয়ের টাকা, সেই করের টাকা, সেই রাষ্ট্রের টাকা দিয়ে প্রশিক্ষণ দিয়ে খুনি বাহিনী তৈরি করে রাষ্ট্রের পয়সা খরচ করে রাষ্ট্রের নাগরিককে হত্যা করে সেই মৃতদেহ পর্যন্ত নাই করে দেওয়া হয়েছে। এই যে নিরাপত্তাহীনতা, এই নিরাপত্তাহীনতা থেকে জাতিকে, নাগরিককে মুক্তি দিতে হয়। ফলে এটাও কিন্তু এই বিচার বা এই তদন্তের একটি উদ্দেশ্য। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে সর্বক্ষেত্রে একটা ক্লোজারে নিয়ে এসে যারা ভিকটিম তাদের সন্তান সন্ততি জীবিত আছেন, আর যারা অপরাধী তাদেরও সন্তান সন্ততি এই দেশে থাকবেন, তাদের মধ্যে যেন এই প্রতিশোধকামিতা, তাদের মধ্যে যেন শত্রুতা, তাদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়, বরং এই শাস্তি বিচারের মধ্যে দিয়ে যেন ভবিষ্যৎ যে প্রজন্ম, সেই প্রজন্ম একসাথে বাংলাদেশকে গড়ে তুলতে পারে, যাতে একে অন্যের কাছ থেকে নিরাপদ থাকে। না হলে বাংলা সিনেমার বাংলাদেশ তৈরি হবে, এই কবরের মাটি খামচে ধরে বলবে যে আমি এর প্রতিশোধ নিব, এটা চলতে থাকবে। তো এই প্রতিশোধের যে রাজনীতি, প্রতিশোধের যে সমাজ ব্যবস্থা, সেইখান থেকে বের হয়ে আসার একটা প্রক্রিয়া হচ্ছে সুবিচার। রাষ্ট্র যখন অন্যায় করে তখন সবচেয়ে অসহায় হয়ে যায় রাষ্ট্রের দুর্বলতম নাগরিক। কেননা যার আত্মীয় নাই, যার স্বজন নাই ক্ষমতাবান, যার জন্য তদবির করার কেউ নাই, যার পকেটে টাকা নাই, যাকে রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সে জানে না কেন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যেই হাফেজ সাহেবের কথা উনি বললেন তিনি হয়তো জানতেনও না যে কেন তাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যে তাকে হত্যা করছে সেও জানে না যে কেন তাকে সে ধরলো, সে জানে না কাকে ধরেছে। এই যে একটা সংস্কৃতি, এইখান থেকে বের হয়ে আসার চেষ্টাটা কিন্তু আমাদের বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রয়োজন। কেননা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কোনোভাবেই রাষ্ট্রের প্রান্তিক নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করে, তার বেঁচে থাকার অধিকারকে ক্ষুণ্ণ করে সে রাষ্ট্র হিসেবে কোনোদিন নিজেকে দাবি করতে পারে না। রাষ্ট্রের ব্যর্থতা মানে কিন্তু বড় বড় ব্যর্থতা না, রাষ্ট্রের ব্যর্থতা হচ্ছে এই ব্যর্থতা যেখানে রাষ্ট্র তার নাগরিককে ন্যূনতম প্রতিরক্ষা দিতে পারে না, তার জানমালের নিরাপত্তা দিতে পারে না, তার কথা বলার স্বাধীনতা দিতে পারে না। সে যেভাবে এই রাষ্ট্রে বেঁচে থাকতে চায় আইন মেনে, সেই আইন তাকে তো মানতে দেয়ই না, উল্টো নিজে আইন ভঙ্গ করে তার জীবনকে বিপন্ন করে। তো এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আসলে জরুরি। এখন যে কাজগুলির কথা একটু আগে আমরা শুনলাম, এটা কিন্তু সবার মঙ্গলের জন্য। যে বাহিনীকে আমরা শ্রদ্ধা করি, যে বাহিনীকে আমরা মনে করি আমাদের প্রোটেক্টর, সেই বাহিনীর বদনামও দূর করা দরকার। কেননা সারা পৃথিবীতেই পুলিশ আছে, সেনাবাহিনী আছে, অন্যান্য বাহিনী আছে, FBI আছে, না কত কিছু আছে। তাহলে আমরা এই বাহিনীগুলি আমাদেরও থাকবে, এটাই তো স্বাভাবিক, রাষ্ট্রের প্রয়োজনীয় এই বিষয়গুলি। কিন্তু রাষ্ট্রের প্রয়োজন কেন? রাষ্ট্রের প্রয়োজন হচ্ছে যারা প্রকৃত অপরাধী তাদেরকে দমন করার জন্য, যাতে সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারে, যাতে সাধারণ মানুষ তার জানলাটা খুলে রাখতে পারে রাত্রেবেলা, যাতে সাধারণ মানুষ কোথাও যাওয়ার সময় ফিরে আসবো কিনা এই কথা চিন্তা করে বাড়ি থেকে বের হতে হয় না, যাতে কাউকে টেলিফোনে শুনতে হয় না যে আব্বা তুমি কাঁদতেছো যে। সেই জায়গা থেকে রাষ্ট্রকে বের করে না আনা পর্যন্ত তো আসলে আমরা যে জুলাই বিপ্লবের কথা শুনি, বা জুলাই বিপ্লব যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল, যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল, এটা কিন্তু সেই রাষ্ট্র যেটা মানবিক রাষ্ট্র, যেটা একটা দানবে পরিণত হয় নাই। এই রাষ্ট্রের ক্ষমতা যারা গ্রহণ করবেন সরকার হয়ে বা অন্যান্য জায়গাতে রাষ্ট্রের অঙ্গে, তারা দানবে পরিণত হবেন না, তারা মানবিক হবেন। তারা ওইখানে গিয়ে আমাদেরকে ভালোবাসবেন, আমাদের কোনো অন্যায় হলে সেটা ক্ষমা করতে পারবেন। ক্ষমাহীন একটা সরকার কিংবা ক্ষমাহীন একটা ক্ষমতাবান ব্যক্তি আসলে ক্ষমতাবান না। ক্ষমতার প্রধানতম গুণ হচ্ছে তিনি ক্ষমা করতে পারেন। ক্ষমতা, এটা ক্ষমা করার ক্ষমতা, তাই না? না হলে তাহলে এই যারা ক্ষমতায় যেতেন তাদের নাম হতো নির্যাতকতা, তাদের নাম হতো দখলতা। এটা ক্ষমতা, এটা ক্ষমা করার ক্ষমতা। যে রাষ্ট্র, যে ক্ষমতাবান, যে জ্ঞানী, যে গুণী, যে বিচারক ক্ষমার মানসিকতা নিয়ে বিচার করেন না, তিনি আসলে বিচার করার যোগ্যতাই রাখেন না। ফলে আমরা একটা ক্ষমাহীন সরকার দেখেছি, আমরা একটা ক্ষমাহীন রাজনীতিবিদদের একটা দলকে দেখেছি, আমরা ক্ষমাহীন কর্মীদেরকে দেখেছি। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে জুলাই বিপ্লবের প্রধানতম প্রতিশ্রুতি, আমরা যে কারণে গিয়ে দাঁড়িয়েছিলাম সন্তানদের পাশে, আমরা অভিভাবক হিসেবে সন্তানদের পাশে দাঁড়িয়েছিলাম শুধু এই জন্য যে আমাদের সন্তানরাই এই বিশ্ববাষ্পে ঢেকে থাকা যে পরিবেশ, সেখান থেকে মুক্তি পাক, তারা একে অন্যকে ভালোবাসতে শিখুক, তারা একই টেবিলে বসে রাজনীতি করতে পারুক, তারা একই রেস্টুরেন্টে অর্ডার দিয়ে 2 কাপ চা দুজনের জন্য এক একদিন এক একজন বিল দিয়ে তারা নিজেদের মধ্যে তর্ক করুক, তারা মধুর ক্যান্টিনকে প্রকৃতই মধুর ক্যান্টিনে পরিণত করুক। কিন্তু এই মধুর ক্যান্টিনে কেন বিষ? কেন মধুর ক্যান্টিনে
সংঘাত, তাই না? এই জায়গাটাই হচ্ছে আমাদের স্বপ্ন, এবং অভিভাবক হিসেবে আমরা এই স্বপ্নটাই দেখেছি যে আমাদের সন্তানেরা, আমরা যে ঘৃণার পৃথিবী তৈরি করেছি সেই পৃথিবী তারা তৈরি করবে না। এবং এই জায়গাতে আমার বক্তব্য হচ্ছে, এইখানে আমি আশাহত হই। আমি দেখি যে আবারও সেই ঘৃণা এই বক্তৃতাতে, আবারও সেই বিষ বক্তৃতাতে, আবারও সেই প্রতিশোধের কথা বক্তৃতাতে। আমরা তো ভবিষ্যতের স্বপ্ন দেখতে চাই, আমরা শুনতে চাই ভবিষ্যৎটা কেমন হবে। ভবিষ্যতের মানুষটা আমাদেরকে সেই ভবিষ্যতের গল্পই শোনাবে। এবং অতীতের বিচার করার জন্য তো আমরা অতীতের মানুষদেরকে, আমরা আসলে অতীতের মানুষ, আমরা অতীত হয়ে যাচ্ছি। আমরা ভবিষ্যতের মানুষদের কাছ থেকে কিন্তু আর অতীতের গল্প শুনতে চাই না। আমরা ভবিষ্যতের মানুষদের কাছ থেকে শুনতে চাই আমাদের ভবিষ্যৎটা আসলে কেমন হবে, তারা কেমন বাংলাদেশ তৈরি করবে, যে বাংলাদেশে তারা থাকবে, আমরা থাকবো না। মানবিক বাংলাদেশের কথা বলছিলেন আপনি। আমি লিটন ভাইয়ের কাছে আসতে চাই। মানবাধিকার নিয়ে যেহেতু আমাদের আলোচনা হচ্ছে, গত 5 মাস ধরে মানবাধিকার কমিশনের কোনো কার্যক্রম নেই। এটি পুনর্গঠন করার ক্ষেত্রে এত বিলম্ব হচ্ছে কেন মনে হয় আপনার কাছে? দেখেন, নভেম্বর থেকে আমরা জানি যে এটি প্রথম হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ কমিশন হওয়া উচিত ছিল, যেটি আমরা বিগত দিন দেখিনি তাদের কার্যক্রমে। আবার এই যে 7-8 মাস ধরে তারা একেবারেই স্থবির, অর্থাৎ কমিশনের সবাই একযোগে পদত্যাগ করেছেন, তারপরে এটা পুনর্গঠন করা হয়নি। আইনের কিছু কিছু জায়গায় কিছু দুর্বলতা রয়েছে, সেগুলো ঠিক করার যে একটা বিষয়, কিন্তু সেগুলি ঠিক করার পাশাপাশি কমিশনের তো এই শূন্য পদগুলি পূরণ করা সম্ভব ছিল, কিন্তু সেইটা না করে তারা সম্ভবত এখন সময় ক্ষেপণ করছেন যে নতুন করে কমিশনের কে সবল করার জন্য আইনি যে দুর্বলতা সেগুলি কাটিয়ে কিভাবে করা যায়। তবে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে বিগত দিনেও যে জিনিসটা আমরা দেখেছি যে কমিশনের কমিশনের চেয়ারম্যান বা মেম্বার নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনা অথবা দলীয় আনুগত্য হিসাব করেই নিয়োগ দেওয়া হয়েছে, সেটারই পুনরাবৃত্তি আমরা দেখব কিনা আমি একটু শঙ্কিত। অর্থাৎ জি হুজুর মার্কা একটি কমিশন যাতে না হয়, এটা যাতে প্রকৃত অর্থেই একটা কার্যকর কমিশন হয় মানবাধিকার রক্ষায়, এবং এটা দ্রুততম সময়ের মধ্যে পূরণ যদি না করি তাহলে যেই ছেদ ঘটে যাচ্ছে সেটা হচ্ছে, বাংলাদেশে কি গত 6 মাস 7 মাস মানবাধিকার লঙ্ঘিত হয়নি? মব জাস্টিসের নামে কি হচ্ছে, রাজনৈতিক বক্তৃতা কিভাবে মুখমণ্ডল তো দেখছি আমরা টেলিভিশন, নারী নিপীড়ন আছে, অনেকগুলি আসলে আমি আবারও একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ এইবারের গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, কিন্তু এই গণ অভ্যুত্থানের রেজাল্টটা নিতে চাচ্ছে কিছু কিছু গোষ্ঠী, কিছু কিছু ব্যক্তি। আমরা যারা সেদিন দাঁড়িয়েছিলাম মাঠে, আমাদের কাছে কিন্তু হিসাব ছিল যে একটা স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা অন্ততপক্ষে একটা মানবিক জায়গায় দেশটাকে দেখব। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, যাদের উপর আমাদের খুব বেশি আশা ছিল তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে এবং তাদের আস্ফালন এত পরিমাণ বেড়েছে, এবং এই যে মব জাস্টিসের নামে যাকে তাকে যেখানে সেখানে, ভাই দেশটা তো ছোট্ট একটা দেশ, প্রত্যেককে আমরা চিনি। গত 50 বছরেও, স্বাধীনতার পর 55 বছর মনে হলো, আমরা কিন্তু নিজেদেরকে এখন পর্যন্ত বিভাজনের রাজনীতি দেখে গেলাম, ইনক্লুসিভ হতে দেখিনি। বরং এই বিভাজনের মধ্য দিয়ে যে কত ক্ষতি আমাদের রাষ্ট্রের হয়েছে, জনগণের হয়েছে, এটা বোঝার পরও আমরা যারা সেদিন দেখলাম যে আন্দোলনে নতুন ব্লাড সংযুক্ত হলো, হঠাৎ করে দেখলাম কাদের প্ররোচনায় কিভাবে এই পুরা বিষয়টাকে এখন একেবারে কুক্ষিগত করার চেষ্টা হচ্ছে কিছু কিছু মহল দ্বারা, এবং তারা মনে হচ্ছে যে টোটাল জিনিসটাই তারা ওনার। আর বাংলাদেশের জনগণের বাইরে ওনার কে আছে এই মুভমেন্টে? এই মুভমেন্টে যেমন অভিভাবকরা নেমেছে, শিক্ষকরা নেমেছে, ছাত্ররা নেমেছে, গার্মেন্টস শ্রমিক নেমেছে, রিক্সাওয়ালা নেমেছে, সবাই একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে, এবং সেটা ছিল প্রধানত স্বৈরাচারের বিদায়। কারণ এই স্বৈরাচারকে বিদায় করার জন্য কিন্তু 15 বছর 16 বছর লাগাতার আন্দোলন হয়েছে, ক্ষণে ক্ষণে হাজার হাজার মানুষ, এই যে এই গুম কি এমনি হয়েছে? এই আন্দোলনকে দমন করার জন্য হয়েছে, রাজনীতিতে যাতে গণতান্ত্রিক শক্তির উত্থান না ঘটে, বিরোধিতা যাতে তীব্র না হয়, এইসব জিনিস বিবেচনা করে তো এগুলি দমন করা হয়েছে। যেই সাংবাদিকদের ব্যাপারে আমরা দেখেছি যে সাংবাদিকরা চরম ঝুঁকি নিয়ে কাজ করেছেন, আজকে আমরা দেখি কথায় কথায় যা ইচ্ছা তাই পদক্ষেপ নিয়ে ফেলছে। আজকে কি অবস্থা হচ্ছে যে একটা মিডিয়াতে যে বলা হচ্ছে যে অমুক অমুককে আমরা চাই না, এই জন্য তো আমরা এই মুভমেন্ট অংশ নিইনি।
জনগণ, আমরা বলতে জনগণ তো এই আন্দোলন করেনি যে আপনি আপনার মন মতো করে সব জায়গায় আপনার ইচ্ছা মতো আপনি যাকে তাকে মব জাস্টিসের নামে যাকে তাকে হেনস্থা করবেন, চাকরি থেকে বিতাড়িত করবেন, প্রশ্ন করার অধিকার আমরা হারিয়ে ফেলব, এই জায়গাটিতে কিন্তু বিবেচনা করা উচিত। সরকারের যারা এইসব কাজে দেখে না দেখার ভান করছেন বা প্রকারান্তরে সহযোগিতা করছেন, তারা কিন্তু এই জায়গাটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মাত্র বিদায় দিয়েছে। জি, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই যে আসলে মানবাধিকার রক্ষার জন্য আপনারা বিভিন্ন সময়ে কথা বলছেন, দাবি জানিয়েছেন, আপনারা সর্বশেষ 15টি দাবি বোধহয় দিয়েছেন সরকারের কাছে। এই দাবিগুলো কি বাস্তবায়ন হচ্ছে? খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলুন। একটা জিনিস খুব স্পষ্ট যে এখন পর্যন্ত দৃশ্যত এমন কোনো উদ্যোগ দেখছি না, তড়িৎ উদ্যোগ। হয়তো অনেক জিনিস বাস্তবায়িত হচ্ছে ধীরে ধীরে, কিন্তু আমাদের দরকার এখন খুব তড়িৎ কিছু উদ্যোগ। এবং সবচেয়ে বড় জিনিস যেটা দরকার সেটা হচ্ছে একটা শক্তিশালী মানবাধিকার কমিশন, যারা দেখভাল করবে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না অবনতি হচ্ছে, এবং সেই অনুযায়ী পদক্ষেপগুলি গ্রহণ করবেন, সেই অনুযায়ী তদন্ত করবেন, অনুসন্ধান করবেন, সময় সময় জনগণকে সম্পৃক্ত করবেন মানবাধিকার রক্ষায়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে গত কয়েক মাস ধরে, একটা দীর্ঘ সময় ধরে মানবাধিকার কমিশন অনুপস্থিত। আপনি যদি আরও কিছু দিক খেয়াল করেন যে এখন পর্যন্ত গণতন্ত্রের দিকে যাত্রা করার যে কাজগুলো সেগুলো কিন্তু খুব স্লথ গতিতে হচ্ছে, খুবই স্লথ। এবং এখনও নারীদেরকে সমাজে এমনভাবে চিত্রায়িত করা হচ্ছে, এটা যেন নারী হয়ে জন্মটাই যেন অপরাধ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। এবং নারীদের যেভাবে হেনস্থা করা হয়েছে এই গত কয়েক মাসে, এটা তো কল্পনার বাইরে। ওড়না পরবে কি পরবে না সেইটা নিয়ে যে জিনিস হলো, এটা তো বিভীষিকাময় পরিস্থিতির কথা মনে করে দিচ্ছে আমাদেরকে। তো এই জন্য মানবাধিকার কমিশনটা যেমন দরকার, পাশাপাশি সরকারকেও মানবাধিকার সুরক্ষায় কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া দরকার। কারণ এখনও কিন্তু ক্রসফায়ার যে একেবারে জিরোতে নেমে গেছে এটা বলা যাবে না। আমরা সাম্প্রতিককালে দেখেছি বরিশালে ক্রসফায়ারের ঘটনা, আমরা সাম্প্রতিককালে অনেক গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা দেখেছি যে সুনির্দিষ্টভাবে তার আত্মীয় স্বজনকে যখন উঠিয়ে নিচ্ছে বাড়ি থেকে, বলা হচ্ছে না কি কারণে, কোন অভিযোগে নেওয়া হচ্ছে। আমরা আদালত পাড়ায় ডিম ছোড়া থেকে শুরু করে ফিজিক্যালি অ্যাসাল্ট হতে দেখেছি। আপনারা বলেছেন কোর্টের যে নির্দেশনা অনুযায়ী, সেই নির্দেশনা অনুযায়ী যেন গ্রেফতার করা, সেই কাজটি আমরা অনুপস্থিত দেখছি। জি, একেবারে শেষ পর্যায়ে এসেছি। তুষার ভাই, আপনি বলবেন কি আসলে মানবাধিকার রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া জরুরি আসলে এই মুহূর্তে সরকারের? প্রথম বিষয় হচ্ছে সরকারকে মানবাধিকারের বিষয়ে কোনো বিভেদমূলক চিন্তা করলে হবে না। কে কোন দল করেছিল, কার আত্মীয় কোন দলে আছে, তার সাথে মানবাধিকারের কোনো সম্পর্ক নাই। মানুষ হিসেবে এটা অধিকার, এবং মানুষ হিসেবে কোন অধিকার কি সেটা এই সরকার যে বোঝেন না ব্যাপারটা তাও কিন্তু না। ভলকার টার্ককে ডেকে যদি আপনি রিপোর্ট করতে বলতে পারেন মানবাধিকারের বিষয়ে এবং কোথায় কোথায় মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাহলে এটা তারা নিশ্চয়ই জানেন যে মানবাধিকার আসলে কি। মানবাধিকার শুধু কি এটা যে সরকার জানেন না ব্যাপারটা তাও নয়, মানবাধিকার কি এটা তো আমাদের বিচার ব্যবস্থাও জানেন। এবং এটা আমি কোনোভাবেই বুঝতে পারি না যে আদালত প্রাঙ্গণে কেউ অশান্তি করবে এবং বিচারকরা সেটা মেনে নেবেন, এটা আমি বুঝতে পারি না কেন। চাইলে পরে কিন্তু সম্পূর্ণভাবে এই করিডোর খালি করে যারা আসামি তাদেরকে আনা নেওয়া করা যায়। এই সামান্য নিরাপত্তা দিতে না পারার যে ছবিটা আমরা টেলিভিশনে দেখি বা সোশ্যাল মিডিয়াতে দেখি, এটা কি করে সাধারণ মানুষকে ওই আগের মতোই নিরাপত্তাহীন করে দেয়। যে আদালতের বারান্দা যখন নিরাপদ না, তাহলে আমার ঘরের বারান্দা নিরাপদ না। আদালতের দরজা যদি নিরাপদ না হয়, আমার দরজা নিরাপদ না, তাই না? এবং সেই জায়গা থেকে কারো বাড়ি যদি আমরা দেখি যে ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে আমার বাড়িটাও বা কীভাবে নিরাপদ থাকে? আমি যদি দেখি যে কাউকে রাস্তায় সামান্য পোশাক, জুতা কিংবা তার আকৃতি প্রকৃতির জন্য তাকে হেনস্থা করা হচ্ছে, তার লিঙ্গের কারণে তাকে হেনস্থা করা হচ্ছে, তাহলে আমি বা কিভাবে সেইখান থেকে মানে নিরাপদ আছি বলে মনে করব? ফলে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, আমি মনে করি যে এখানে সবচেয়ে বড় দায়িত্ব আছে সরকারের। সরকারের অবিলম্বে বলতে হবে যে কোনোখানে মানবাধিকার রহিত হয় এমন কোনো তৎপরতা থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে, দলমত নির্বিশেষে। দ্বিতীয় হচ্ছে, মানবাধিকার ক্ষুণ্ণ হয়ে যে কার্যক্রমগুলি চলছে এগুলি ঘোষণা দিয়ে সকলকে জানিয়ে দিতে হবে যে এই ধরনের কার্যক্রম যদি কেউ করো, তাহলে তোমাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে যে ধরনের শাস্তি হয়। তোমরা যে প্রতিপক্ষের শাস্তি দাবি করছো, বলছে সরকার না, বলছে না।
আপনি যদি দেখেন কথার কথা সরাসরি হচ্ছে। কোনো ঘোষণা আছে? একসময় বিচারকরা বলতেন, আমরা দেখেছি বিব্রত হচ্ছিলেন তারা বিচার নিয়ে। একটার পরে এখন আমি দেখি যে কেউ যদি গিয়ে বলেন যে এরকম মামলা হচ্ছে, তখন দায়িত্বশীল ব্যক্তি বলেন আমি বিব্রত হয়েছি, আমার এটা খুব বিব্রতকর লাগছে। বিব্রতকর লাগছে কোথায়? যারা এরকম মামলা করছে উল্টাপাল্টা, সেরকম দু একজনকে জিজ্ঞাসাবাদ করেন ডেকে এনে, জানতে চান যে সে কেন এগুলা করছে। মামলা নেওয়ার আগেই তো প্রশিক্ষিত বাহিনী আছে, তারা জানেন যে কোন মামলার মেরিট কেমন, কার নামে কি মামলা দেওয়া হচ্ছে, তারা এই মামলাগুলি গ্রহণ করছেন কিভাবে। একটা মামলায় 450 আসামি, এটা তো অস্বাভাবিক। এই 450 তদন্ত কবে শেষ হবে এবং এই 450 লোকের বিরুদ্ধে চার্জশিট বা কিভাবে দেওয়া হবে, এটা তো আসলে শেষ পর্যন্ত এগুলো কেন মামলা সেটাও কেউ কেউ উল্লেখ করেছেন। এবং আমরা দেখেছি দায়িত্বশীল ব্যক্তি বলেছেন যে এই মামলার মধ্যে দিয়ে এক ধরনের চাঁদাবাজি তৈরি হয়েছে, লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে, মামলা থেকে নাম কাটার জন্য ঘুষ চাওয়া হচ্ছে, এগুলি কিন্তু এসেছে। ফলে এই জায়গাগুলি প্রথমত বন্ধ করতে হবে। দ্বিতীয় হচ্ছে দৃষ্টান্তমূলক কিছু মানবাধিকার ক্ষুণ্ণ বিষয়ে দ্রুত বিচার করে, যেগুলি প্রমাণ হবেই আমরা জানি, সেইগুলিকে দ্রুত বিচার করে এই শাস্তিগুলি নিশ্চিত করতে হবে। তাহলে পরে মানুষ বুঝবে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া নিরপেক্ষভাবে বিচার করছে। তৃতীয় হচ্ছে মানবাধিকার কমিশনের যে বিষয়টি যেটি বলা হয়েছে, এটা কিন্তু শুরুতেই গঠন করে ফেলা উচিত ছিল। কেননা মানবাধিকারের তদারক কে করবেন? মানবাধিকার কমিশন করবেন এবং মানবাধিকার কমিশনই বলবেন কে কোথায় ব্যর্থ হচ্ছে, কার কি দায়িত্ব পালন করা উচিত। সেটা কিন্তু এখনো হয় নাই। আর আরেকটি বিষয় হচ্ছে সর্বক্ষেত্রে স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে যোগ্য ব্যক্তিকে নিয়োগ করতে হবে। কেননা এই আন্দোলনের প্রথম কথাই ছিল যে কোটা না, তদবির না, মেধা, স্বজনপ্রীতি না, আত্মীয়তা না, যোগ্যতা, ক্ষমতা না, প্রতিপত্তি না, টাকা পয়সা না, যোগ্যতা। যোগ্যতাই একমাত্র মাপকাঠি। মার্টিন লুথার কিং যে বক্তৃতাটা দিয়েছিলেন এটা আমার খুব পছন্দের। উনি বলেছিলেন যে তিনি এমন একটা যুক্তরাষ্ট্রের স্বপ্ন দেখেন, তার দেশ তো যুক্তরাষ্ট্র। উনি বলেছিলেন যে যেখানে মানুষ তার লিঙ্গ, ধর্ম কিংবা ক্ষমতা প্রতিপত্তি দিয়ে বিবেচিত হয় না। তিনি আশা করেছিলেন যে তার যে সন্তান, সে সন্তান বড় হবে এমন দেশে যেখানে তার চরিত্রের দৃঢ়তা, সততা এবং যোগ্যতা দিয়ে তার বিচার করা হয়। আমরা এত বিরাট একটা মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে দেশটা পেয়েছি, তারপরে বারবার স্বৈরাচারের বিরুদ্ধে, অগণতান্ত্রিকতার বিরুদ্ধে, ক্ষমতার এবং প্রতিপত্তির এবং অর্থের নির্যাতনের বিরুদ্ধে বারবার জনগণ সংগ্রাম করেছে। কোন দেশটার জন্য? সেই দেশটার জন্য যেই দেশ বলবে যে এই মুক্তিযুদ্ধ শুধুমাত্র কিছু ক্ষমতাবান লোক আর রাজনীতিবিদরা করে নাই, এই মুক্তিযুদ্ধ করেছে বাংলার কৃষক, শ্রমিক, মুটে মজুর, সব শ্রেণী-পেশার মানুষ, শিল্পী, শ্রমিক। এই আন্দোলন শুধুমাত্র কিছু মানুষ করে নাই যারা রাজনৈতিক দল করেছে। যারা রাজনৈতিক দল করে নাই এমন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় এসেছে। কারণ তারা চেয়েছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ। তারা চেয়েছে এমন একটা বাংলাদেশ যেখানে যে কোনো আন্দোলন, যুদ্ধ কিংবা যে কোনো প্রতিবাদ কিংবা যা কিছুর ফসল অল্প কিছু মানুষ শেষ পর্যন্ত ভোগ করে না। তারা দেখতে চেয়েছে এমন একটা দেশ যেখানে কৃষকের ছেলে স্বপ্ন দেখতে পারে সে রাষ্ট্রপতি হবে, আর রাষ্ট্রপতির ছেলে তার স্বপ্ন দেখতে পারে যে সে একদিন কৃষক হবে। যে যার স্বপ্ন অনুযায়ী বড় হতে পারবে, যে যার বিকশিত হওয়ার ক্ষমতা পর্যন্ত বিকশিত হতে পারবে। সেই বাংলাদেশ তৈরি যদি না হয় তাহলে এই আন্দোলন ব্যর্থ হবে। এবং এই আন্দোলন শুধু ব্যর্থ হবে না, এই আন্দোলন ভবিষ্যতে আরো বৃহৎ স্বৈরাচার, আরো বৃহৎ ফ্যাসিজমের পথ তৈরি করে দেবে, যারা এই ব্যর্থতার মধ্যে দিয়ে তাদের স্বার্থ হাসিল করবে। ক্ষমতায় যাওয়া কিন্তু আন্দোলনকারীর লক্ষ্য থাকে না। যারা বিপ্লব করেন তারা কিন্তু ক্ষমতা ভোগ করার জন্য বিপ্লব করেন না। সমাজ বদলের বিপ্লব করতে যায় এটা জেনে যে সেই বিপ্লবের ফসল নাও পেতে পারে, কারণ সে রাস্তায়, তার মৃত্যু হতে পারে। কিন্তু বিপ্লবীর স্বপ্ন দেখে যে তার মৃত্যুর মধ্যে দিয়ে যে বিপ্লব সফল হবে, সেই বিপ্লবের ফসল অনাগত সন্তান, যার চেহারা সে দেখে নাই, অনাগত নাগরিক যাকে সে কোনোদিন দেখে নাই, সে ভোগ করবে। যিনি মুক্তিযুদ্ধ করেছিলেন তিনি আজকের বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন। তিনি কিন্তু দেখে যান নাই বাংলাদেশে কোথায় কোন সেতু হবে, আর কোন সেতু দিয়ে কে পার হবে, কার নামে কোন সেতু হবে। ঠিক একইভাবে আমি মনে করি এই আন্দোলনেরও যারা বিপ্লব করেছেন, ক্ষমতা তাদের লক্ষ্য হওয়া উচিত না। তাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটা বাংলাদেশ তৈরি করা যে বাংলাদেশের মধ্যে অনাগত ভবিষ্যতে সকল বাংলাদেশের নাগরিক এমন একটা দেশে বড় হবে যেখানে সে প্রকৃতই বড় হতে পারে। আমি মনে করি সেই জায়গাতে না পৌঁছলে ওই যে ফলস ড্রিম অথবা ওই যে ব্যর্থ বিপ্লব, সেই জায়গাতে পৌঁছতে কিন্তু খুব বেশি সময় লাগে না। জি, আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, আজকে সময় শেষ হয়ে গেছে। নূর খান লিটন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর আব্দুল তুষার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।